আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম হিস্ট্রি ফার্স্ট পেপারের আরো একটি সলভ ক্লাসের উপরে। তো আজকে আমরা হিস্ট্রি ফার্স্ট পেপারের সর্বশেষ যে চ্যাপ্টারটি আছে আমাদের শর্ট সিলেবাসের মধ্যে, চ্যাপ্টার 8। তো এই চ্যাপ্টারের উপরে আমরা যে টেস্ট পেপার সলভ এবং রিভিশন ক্লাসগুলো আজকে আমরা আলোচনা করব। তো দেখা যাক, আমরা প্রথম যে সৃজনশীলটি আছে, তো এটি আমাদের দেখো গত 3টি বোর্ডে কিন্তু এই কোশ্চেনটি এসেছে, তার মানে এটি আসলে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো এক্ষেত্রে আমাদের ঢাকা, রাজশাহী এবং যশোর বোর্ড 2022-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছে। তো এখানে যদি আমরা প্রথম যে কোশ্চেনটি এটা দেখে, এখানে বলা হচ্ছে যে 25শে মার্চের সাংকেতিক নাম কি? 25শে মার্চের সাংকেতিক নাম কি বলো? 25শে মার্চের সাংকেতিক নাম হচ্ছে অপারেশন সার্চলাইট। তো এক্ষেত্রে আমরা যদি খতে দেখি, খতে দেখো বলা হচ্ছে কিভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। কিভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? এটা আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয় 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতার ঘোষণাটি দেন, যেটি ছিল ইংরেজিতে। এবং ইংরেজিতে দেওয়ার প্রধান কারণ হচ্ছে যাতে এটি সমগ্র বিশ্ববাসী শোনে এবং এটি বুঝতে পারে যে আসলে এখানে কি বলা হয়েছে। ঠিক আছে, তারপর আমরা যদি দেখি, এক্ষেত্রে দেখো গতে বলা আছে যে উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্য বইয়ের কোন অংশের সাথে সাদৃশ্যপূর্ণ? 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের একটি বড় অংশ আক্রমণ শুরু করে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা রুশ অভিযান শুরুর পর 24 ঘন্টার মধ্যেই প্রায় 5 লক্ষ শরণার্থী গৃহহীন হয়ে পোল্যান্ড, মলদোভা, রোমানিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ে। ঠিক আছে, এবং পোল্যান্ড কর্তৃপক্ষ ঘোষণা দেয় তারা 10 লক্ষ ইউক্রেনীয়কে আশ্রয় দিবে। তো এটার সাথে আসলে আমাদের কোন অংশের মিল যায়? আমরা যদি পাঠ্য বইটা পড়ে থাকি এবং পাঠ্য বইয়ের উপর একটা ভালো দখল থেকে থাকে, তাহলে আমরা এটা আসলে বুঝতে পারবো যে এটা হলো আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যে বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি মানুষ যে ভারতে শরণার্থী হিসেবে গিয়েছিল, ওই বিষয়টাকে কিন্তু আমাদের এক্ষেত্রে দেখো সাদৃশ্যপূর্ণ। তো আমরা যদি এই সৃজনশীলটা দেখি একটু, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ভারতে যে এই করে আশ্রয় নেয় ওই বিষয়টার সাথে সাদৃশ্যপূর্ণ। এবং তোমার দেখো যখন 1971 সালে তোমার তারা যুদ্ধটা শুরু করে এবং বাংলাদেশ যখন স্বাধীনতা ঘোষণা করা হয়, তারপর থেকে কিন্তু পাকিস্তান বাহিনী প্রাণপণে তোমার বাঙালিদেরকে হত্যা করার তোমার পরিকল্পনা শুরু করে এবং যেটা তারা বাস্তবায়ন করতে শুরু করে। তো এটা যখন হয়, তখন যারা নিরীহ বাঙালি ছিল কিংবা তোমার বৃদ্ধ বা শিশু বা মহিলা যারা ছিল, যাদের আর কি, তারা অনেকেই কিন্তু তোমার দেশ ছেড়ে তোমার তখন ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। প্রায় 1 কোটি শরণার্থী কিন্তু তোমার 7 কোটি মানুষের মধ্যে প্রায় 1 কোটি শরণার্থী তোমার ভারতে চলে গিয়েছিল। এবং উদ্দীপকেও কিন্তু আমরা এই বিষয়টাই দেখতে পাই, যখন তোমার রাশিয়া ইউক্রেনের উপর হামলা শুরু করলো, তখন কিন্তু তোমার প্রায় 5 লক্ষ মানুষ শুধুমাত্র 24 ঘন্টার মধ্যে কিন্তু তোমার ইসের মধ্যে পোল্যান্ড, মলদোভা কিংবা এইসব দেশগুলোর মধ্যে, রোমানিয়ার মধ্যে তারা কিন্তু আশ্রয় নেয়। অতএব বুঝতে পারি এটা কিন্তু আসলে আমাদের যে ভারতে যে শরণার্থীরা আশ্রয় নেয় ওই বিষয়টার সাথে কিন্তু উদ্দীপকের সাদৃশ্য রয়েছে। তারপর যদি আমরা ঘতে দেখি, ঘতে দেখো বলা হচ্ছে এক্ষেত্রে যে স্বাধীনতা যুদ্ধে আশ্রয় দানকারী দেশটি কিভাবে সহযোগিতা করেছিল। তার মানে এক্ষেত্রে আমাদের যে স্বাধীনতা কে আশ্রয় দানকারী দেশ ছিল? ভারত। এই ভারতের আসলে আমাদের মুক্তিযুদ্ধে যে অবদান, ঠিক আছে, এই অবদানটা এই ক্ষেত্রে আমাদেরকে তুলে ধরতে বলা হয়েছে। ঠিক আছে, এবং তুমি যদি পরবর্তীতে সৃজনশীলগুলো দেখবা যে একদম একই বিষয়, যে ভারতে বাংলাদেশে যেই সব শরণার্থী যায় এই বিষয়গুলো, এবং ভারত কিভাবে সাহায্য করেছে, সোভিয়েত রাশিয়া কিভাবে সাহায্য করেছে, কিংবা আমাদের যারা তোমার ব্রিটেন সহ আর অন্যান্য দেশ যারা বাংলাদেশের পক্ষে ছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পক্ষে, তারা কিভাবে তোমার সাহায্য করেছে, এই বিষয়গুলো কিন্তু তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে। ঠিক আছে, যেমন দেখো এক্ষেত্রে ভারতরা কি করেছে। প্রথমে কিন্তু ভারত আমাদেরকে তোমার এইসব যারা শরণার্থী ছিল তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে ভারতের নিজস্ব তহবিল থেকে খাবার প্রদান করেছে। যেহেতু বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত দেশ, বাংলাদেশ তো ওই শরণার্থীদের খাওয়াইতে পারে নাই। ঠিক আছে, তো ভারত এগুলাই করেছে। তারপর তারা সামরিকভাবে কিন্তু তারা সহায়তা করেছে। সামরিকভাবে কিভাবে সহায়তা করেছে? তারা কিন্তু ভারতীয় যেসব সেনাবাহিনী ছিল তাদেরকে কিন্তু তোমার দেখো বাংলাদেশে কিন্তু পাঠায় যুদ্ধের জন্য। ঠিক আছে, এইভাবে এটা করে। তারপর রাজনৈতিক অর্থনৈতিকভাবে কিভাবে করে এটা আমরা বললাম। কূটনৈতিকভাবে যে বাংলাদেশের যুদ্ধ কৌশলটা কি হবে বা বাংলাদেশ কিভাবে আক্রমণ করবে কিংবা আক্রমণ থেকে বাঁচতে পারবে, এই বিষয়গুলো কিন্তু কূটনৈতিক মাধ্যমে ফুটে ওঠে। কিংবা তোমার এক্ষেত্রে আমাদের দেখো রাজনৈতিক যে বিষয়গুলো আছে,
সরি রাজনৈতিক যে বিষয়গুলো আছে, রাজনৈতিক বিষয়ে দেখো তোমার এই ক্ষেত্রে যে অন্যান্য রাজনৈতিক যেসব দল, রাজনৈতিক দলের মধ্যে যে মত বিনিময় কিংবা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করা, তাদের মাধ্যমে জনমত তৈরি করা, দেশের জন্য তোমার আর্থিক কিংবা আরো অন্যান্য যেসব বিষয় লাগে এই বিষয়গুলো বিল পাস করানো, প্রস্তাব পাস করানো, এগুলো কিন্তু তোমার রাজনৈতিকভাবে হেল্প করা বলে। ঠিক আছে, তো এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু তারা হেল্প করেছে। কিংবা বাংলাদেশি যারা নিরীহ বাংলাদেশ তাদেরকে অস্ত্র শিক্ষা প্রদান করা, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তারাই করেছে। ঠিক আছে, তারা আমাদেরকে সাহায্য করেছে। এবং এই কোশ্চেনটার তোমার অ্যান্সারটা এইভাবে পয়েন্ট পয়েন্ট করে দিয়ে লিখবা যে অর্থনৈতিকভাবে এই হেল্প করেছে, রাজনৈতিকভাবে এইভাবে হেল্প করেছে, সামরিকভাবে কিংবা কূটনৈতিকভাবে আমাদেরকে এইভাবে হেল্প করেছে। এবং যেটা তোমার এইভাবে পয়েন্ট করে দিলে এবং পয়েন্ট করে তোমার এটা মনে রাখতে হবে যে যেভাবে লিখলে তোমার এই ক্ষেত্রে কিন্তু তোমার তুমি 3 মার্কস বা 4 মার্কসই তুমি কিন্তু এই ক্ষেত্রে তুমি ক্যারি করতে পারবা। ঠিক আছে, তো আর এই কোশ্চেনটা কিন্তু এই অধ্যায়ের জন্য তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, দেখো দ্বিতীয় সৃজনশীলে যদি আমরা যাই তাহলে দেখো এক্ষেত্রে বলা হচ্ছে জর্জ হ্যারিসন কে ছিলেন। জর্জ হ্যারিসন ছিলেন নিউ ইয়র্কের একজন সঙ্গীত শিল্পী। ঠিক আছে, তোমার জাস্ট এইটুকু দিলেই হয়ে যাচ্ছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে শরণার্থী বলতে কি বোঝায়। শরণার্থী বলতে বোঝায় যারা তোমার একটি দেশ থেকে তোমার ওই বিপদগ্রস্ত অবস্থায়, ঠিক আছে, কিংবা খাবার কিংবা বাসস্থানের অভাবে কিংবা নিরাপত্তার অভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী যেসব দেশ আছে ওই সব দেশে যখন তারা আশ্রয়ের জন্য যায় ওইটাকে আমাদের মেনলি তোমার শরণার্থী হিসাবে তাদেরকে তোমার চিহ্নিত করা হয়। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে গতে বলা হচ্ছে উদ্দীপকের বর্ণনায় বাংলাদেশে মুক্তিযুদ্ধ কোন দেশের ভূমিকা পালন করেছে। ঠিক আছে, বাংলাদেশ কোন দেশের ভূমিকা উদ্দীপকের বর্ণনায়। ঠিক আছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে হেল্প করেছিল ফ্রান্স, তারপর স্পেন অস্ত্র দিয়ে রসদ দিয়ে তারা সাহায্য করে। এমনকি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে সরাসরি তারা অংশগ্রহণ করে। অবশেষে 1776 সালে কিন্তু আমেরিকা স্বাধীনতা লাভ করে। কাদের থেকে লাভ করে? ইউকের থেকে কিন্তু তারা লাভ করে। তারা ইউকের একটা ঔপনিবেশিক দেশ ছিল। ঠিক আছে, তারপর দেখে এক্ষেত্রে কোন দেশের কথা বলা হচ্ছে? ভারতের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আমরাও কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রে আমরা উদ্দীপকের সাথে যদি মিলে দেখি যে আমরা বলবো এইভাবে যে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা চলাকালীন ফ্রান্স এবং স্পেন অস্ত্র রসদ দিয়ে হেল্প করেছিল। আমাদের বাংলাদেশের যখন মহান মুক্তিযুদ্ধ চলছিল তখন কিন্তু আমাদেরকে তোমার ভারত কিন্তু এভাবে অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করেছিল। কিংবা এক্ষেত্রে স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল। ভারতে কিন্তু তাদের সেনাবাহিনী পাঠিয়ে আমাদের বাংলাদেশের যুদ্ধে কিন্তু সরাসরি অংশগ্রহণ করেছিল। এবং তারপর কিন্তু তারা আমাদেরকে স্বাধীনতার জন্য আরো বিভিন্নভাবে সাহায্য করেছিল। অতএব আমরা বুঝতে পারি যে উদ্দীপকের বর্ণনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেই দেশের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে ভারত। তারপর দেখো ঘতে বলা হচ্ছে উক্ত দেশটি মুক্তিযুদ্ধে কোন কোন ক্ষেত্রে ভূমিকা রেখেছে। যেটা জাস্ট বলে আসছি যে অর্থনৈতিক ক্ষেত্রে দিয়ে বলবা, রাজনৈতিক ক্ষেত্রে, তারপর সামরিক ক্ষেত্রে দিয়ে বলবা কি কি, এবং তারপর কূটনৈতিক ক্ষেত্র দিয়ে বলবা যে কি কি ভাবে তারা আমাদের হেল্প করেছে। ঠিক আছে, তারপরের সৃজনশীলটিতে যদি আমরা যাই তাহলে এই ক্ষেত্রে দেখো বলা আছে যে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়। কনসার্ট ফর বাংলাদেশ কিন্তু অনুষ্ঠিত হয় আমাদের আমেরিকার নিউ ইয়র্কের মধ্যে। ঠিক আছে, আমেরিকার নিউ ইয়র্কের মেডিসন স্কয়ারে কিন্তু মেডিসন স্কয়ারে তোমার এই কনসার্ট ফর বাংলাদেশটি তোমার করা হয়। ঠিক আছে, অনুষ্ঠিত হয়। তারপর দেখে এটা বলা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জর্জ হ্যারিসনের ভূমিকা কি ছিল। জর্জ হ্যারিসন কিন্তু মূলত একজন ব্রিটিশ নাগরিক, অর্থাৎ ইউকের নাগরিক, কিন্তু সে আসলে তোমার যদি দেখো এই ক্ষেত্রে সে তোমার কনসার্ট ফর বাংলাদেশ এটা নিউ ইয়র্কে অনুষ্ঠিত করে এবং তারপর ওই জায়গা থেকে বাংলাদেশের জন্য একটা অর্থ সংগ্রহ করে। বাংলাদেশের জন্য তারা সঙ্গীত প্রতিষ্ঠানে সঙ্গীত এই কনসার্টটা পরিচালনার মাধ্যমে তারা বাংলাদেশ নামক একটি গান গায় এবং তারপর তুলে ধরে যে বাঙালি এবং বাঙালি জাতির উপরে যেসব নিপীড়ন এবং হত্যাকাণ্ড চালাচ্ছে পাকিস্তান বাহিনী এগুলা তুলে ধরে এবং বাঙালিদের জন্য কিন্তু তোমার টাকা পয়সা কিংবা অর্থ যেসব সাহায্য এই তহবিলটা তারা গঠন করে এবং ওই টাকা পয়সার একটা অর্থ সাহায্য কিন্তু তোমার এই জর্জ হ্যারিসন কিন্তু আমাদের বাংলাদেশে প্রেরণ করে। ঠিক আছে, এই ভূমিকাগুলো তার ছিল। গতে দেখো বলা হচ্ছে উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ঘটনার পররাষ্ট্রের সামরিক সরকার বর্বরত গণহত্যার মাধ্যমে লক্ষ লক্ষ জনগোষ্ঠীকে দেশ থেকে বাধ্য করেন
নিরাপদ নিরপরাধ এই বিশাল জনগোষ্ঠীকে তারা জীবনে নিরাপত্তার জন্য সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে আশ্রয় গ্রহণ করে মানবিক কারণে দেশটি বিপুল সংখ্যক শরণার্থীদের আশ্রয় দিতে বাধ্য করে, যেটা আমরা জাস্ট একটু আগে পড়ে আসলাম। এটা কিন্তু আসলে ভারতের যেই সব বাঙালিরা যখন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যে করে তোমার আশ্রয় নেয়, ঠিক আছে, ওই বিষয়টাকে তোমার এক্ষেত্রে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তো তোমার এটাই বলতে হবে যে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়, ঠিক আছে, তারপর তারা কিভাবে তোমার ওইখানে আশ্রয় নেয়, আশ্রয় নেওয়ার পরে ভারত তোমার এই ক্ষেত্রে সাহায্য করে, যেমনটা আমাদের উদ্দীপকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই বিষয়গুলো তোমার তখন তুলে ধরতে হবে। তারপর দেখো এক্ষেত্রে ঘতে বলা হচ্ছে অতি দ্রুত বিপুল সংখ্যক শরণার্থী পুনর্বাসন সরকার একটি বড় সফলতা। ঠিক আছে, যুদ্ধ পরবর্তী সময় বঙ্গবন্ধুর যে কটা সফলতা ছিল তার মধ্যে অন্যতম একটি সফলতা ছিল এই পুনর্বাসন। এই যে 1 কোটি শরণার্থী যারা ভারতে গিয়েছিল এবং ভারতে তোমার ওইখানে করছিল খাবার দাবার, তারপর ভরণ পোষণ ভারত সরকারই করছিল, এটা কিন্তু তারা তোমার করে। ঠিক আছে, বাংলাদেশ সরকার কিন্তু বঙ্গবন্ধু সরকার কিন্তু তাদেরকে পুনর্বাসন করে। বঙ্গবন্ধু সরকার বলতে মূলত মুজিবনগর সরকার এটার পুনর্বাসন করে। তারপর আরেকটি সফলতা যেটা বা যেটা এই ক্ষেত্রে বলা হয়নি বা এই ক্ষেত্রে তোমার বলতে লাগবে না, কিন্তু ওইটা তোমার একটা বিষয় যেটা হলো তোমার যুদ্ধ পরবর্তী কিছুদিনের মধ্যেই কিন্তু যারা তোমার এই ভারতীয় সেনারা বাংলাদেশের মধ্যে ছিল তাদেরকে ফিরে নেওয়ার জন্য ইন্দিরা গান্ধীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্দেশ প্রদান করে। কারণ দেখো তুমি কোনো দেশে কিন্তু আসলে অন্য দেশের যেহেতু তারা সেনাবাহিনী, তারা বাংলাদেশের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো বা এরকম হইতে পারতো যে তারা ভারতীয় সেনাবাহিনীরাও বাংলাদেশে পরবর্তীতে এই তোমার ইগুলা তাদের যেই ক্ষমতা সেটা কিন্তু দেখানো শুরু করতো। ঠিক আছে, এর জন্য এই পূর্বাভাস পেয়ে কিন্তু বঙ্গবন্ধু প্রথমেই কিন্তু যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে, বাংলাদেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই তারা কিন্তু বললো যে আপনাদের সেনাবাহিনীদেরকে আপনারা নিজেদের বেড়াকে ফিরিয়ে নিয়ে যান, এটা করলো। এবং এই যে পুনর্বাসন কিন্তু করলো বিপুল সংখ্যক জনগোষ্ঠী যারা ভারতে চলে গিয়েছিল তাদেরকে বাংলাদেশে আনা হলো এবং বাংলাদেশে তাদেরকে বাংলাদেশ সরকার পুনর্বাসন দিল। ঠিক আছে, এটা কিন্তু একটা বড় ধরনের সফলতা ছিল বঙ্গবন্ধু সরকার বা মুজিবনগর সরকারের। তারপর দেখো এক্ষেত্রে পরবর্তী সৃজনশীল বলা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা প্রদান করা হয় কেন। বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা বলতে কি বোঝে? স্বাধীনতার ক্ষেত্রে যারা আর কি তোমার ভূমিকা রেখেছিল তাদেরকে সম্মান প্রদান করা। ঠিক আছে, তো বোঝা যায় যারা তোমার মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছিল তাদের স্বীকৃতি স্বরূপ এই বাংলাদেশ স্বাধীনতার সম্মাননা কিন্তু প্রদান করা হয়। ঠিক আছে, তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে খতে মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা কি ছিল। এটা আমরা কিন্তু পড়ে এসেছি আগের চ্যাপ্টারগুলোতে। তারপরে বলি যে মহান মুক্তিযুদ্ধে তাদেরই ছিল, তারা বাংলাদেশ যে স্বাধীনতার যে ঘোষণা এটা তারা প্রচারণা করেছিল, কিংবা পৃথিবীতে জনমত গঠনের ক্ষেত্রে, ঠিক আছে, বা গ্রহণের ক্ষেত্রে তারা প্রচারণা করত, কিংবা তারা মুক্তিযুদ্ধ যারা করতো তাদের উজ্জীবিত রাখার জন্য তাদের জন্য গান বাজাইতো। ঠিক আছে, বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধ ভিত্তিক গান বাজাইতো, কিংবা তারা বিভিন্ন ধরনের কৌতুকের মাধ্যমে আর কি পাকিস্তানের যেসব হানাদার বাহিনী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন কৌতুক প্রদান করতো। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র করে থাকতো। তারপর দেখো উদ্দীপকে মোজাম্বিকের মতো আমাদের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী বৃহৎ দেশটি বিরোধিতা করেছিল কে? এক্ষেত্রে দেখো আফ্রিকার সর্বদক্ষিণে একটি দেশ। ঠিক আছে, দেশটি সমুদ্র সৈকত স্বাধীন ঔপনিবেশিক শক্তি শাসনতান্ত্রিক জনগণের। ঠিক আছে, এটা পড়ে নিবা। পড়ে নেওয়ার ফলে এক্ষেত্রে দেখো আসলে অন্যান্য দেশ সোভিয়েত ইউনিয়ন এবং সমমনা দেশ এগিয়ে আসলো একটি বৃহৎ শক্তি কিন্তু এর বিরোধিতা করে। এই বৃহৎ শক্তিটা আসলে কে? এই বৃহৎ শক্তিটা হলো, ঠিক আছে, আমেরিকার যে ভূমিকাটা ছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় সেটা খুবই হতাশ। ঠিক আছে, তখন তাদের যে ছিল পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, তিনি কিন্তু যুদ্ধের পরে যখন বাংলাদেশ সফল হয় তারপরেও কিন্তু সে বলে যে বাংলাদেশ হলো একটা তলাবিহীন ঝুড়ি, মানে তুমি এই ক্ষেত্রে যাই দেও না কেন এটা তোমার ফাঁক দিয়ে নিচ দিয়ে পড়ে যাবে। ঠিক আছে, এইটা ঠিক আছে। কিংবা জর্জ বুশ যে ছিল তখনকার রাষ্ট্রপতি, সেও কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল, তারা কট্টরভাবে কিন্তু বাংলাদেশের বিপক্ষে ছিল। ঠিক আছে, এক্ষেত্রে আসলে বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে বৃহৎ শক্তিটা কে ছিল? তোমার আমেরিকা ছিল। আরো একটা ভাবে বোঝা যায় যে এক্ষেত্রে দেখো সোভিয়েত ইউনিয়ন যেহেতু পক্ষে ছিল, বিপক্ষে রাশিয়া ছিল। ঠিক আছে, এটা একদম বোঝা যায় যে সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান রাশিয়া যেই পক্ষে থাকবে তার বিপক্ষে থাকবে আমেরিকা। ঠিক আছে, এটার ক্ষেত্রে আর কোনো দ্বিমত নাই।
তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আসলে এটা আমেরিকা ছিল, বৃহৎ শক্তির কথা যেহেতু বলা হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে ঘতে বলা হচ্ছে মিত্র দেশগুলো সহযোগিতা স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল। মিত্র দেশগুলো কারা ছিল? মিত্র দেশগুলো যদি আমরা বলি, এই ক্ষেত্রে দেখো মিত্র দেশগুলো ছিল আমাদের তোমার এই ক্ষেত্রে ছিল ইন্ডিয়া একদম শুরুতেই মিত্র দেশ, তারপর ছিল আমাদের কে রাশিয়া, বর্তমান রাশিয়া, তখনকার সোভিয়েত ইউনিয়ন, আর তারপর ছিল আমাদের ইউকেও আমাদের সাহায্য করেছিল। ইন্ডিয়া আমাদের কিভাবে সাহায্য করেছিল? ইন্ডিয়া আমাদের অর্থনৈতিকভাবে সাহায্য করেছিল, সামরিক বাহিনী দিয়ে সাহায্য করেছিল, আমাদের যেসব শরণার্থী ছিল তাদেরকে সে ওই দেশের আশ্রয় দিয়ে সাহায্য করেছিল। রাশিয়া আমাদের কিভাবে সাহায্য করেছিল পূর্ববর্তী ক্লাসে আমি বলেছিলাম। তারপরে যদি এই ক্ষেত্রে বলি, রাশিয়া আমাদের সাহায্য করেছিল যখন আমাদের তোমার হয় কি বলে এক্ষেত্রে তোমার ইয়াহিয়া খানকে সে চিঠি প্রদান করে এই গণহত্যা বন্ধের জন্য। তারপর আরেকটা ক্ষেত্রে যেটা বড় ভূমিকা রাখে সেটা হলো যখন তোমার করা হয়, দেখা যাচ্ছিল যে পাকিস্তান হেরে যাচ্ছিল, তখন কিন্তু তোমার কি বলে আমেরিকা সহ বিভিন্ন দেশ তোমার যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘে করে প্রস্তাব পাঠায়। সেক্ষেত্রে কিন্তু কি করে রাশিয়া কিন্তু ভেটো প্রদান করে। রাশিয়া যেহেতু একটি স্থায়ী সদস্য ছিল নিরাপত্তা সাধারণ পরিষদে, ঠিক আছে, এই জন্য কিন্তু সে তোমার ভেটো প্রদান করতে পারে, এবং একটা ভেটো প্রদান করলে ওই প্রস্তাবটা নাকচ হয়ে যায়। সে ভেটো প্রদান করেছে যে না এখন যুদ্ধবিরতির দরকার নেই, বা যুদ্ধ বিরতি বিলম্বিত করে দিয়েছিল। এর ফলে কি করেছিল ওই মিত্র বাহিনী এবং যৌথ বাহিনী যারা ছিল তোমার সেনাবাহিনী মিলে যে যৌথ বাহিনী, তারা কিন্তু ঢাকা অর্থাৎ রাজধানী কিন্তু দখল করতে পেরেছিল এবং বাংলাদেশ স্বাধীন করেছিল। এই ক্ষেত্রে ভূমিকা রাখে। তারপর আরেকটা ভূমিকা রাখে যখন তোমার আমেরিকা যুদ্ধ জাহাজ পাঠাচ্ছিল পাকিস্তানের জন্য ভারত সাগরে, ঠিক আছে, তখন কিন্তু রাশিয়া ওই যুদ্ধ জাহাজগুলো আটকিয়ে দিয়েছিল, ঠিক আছে, ওগুলা আসতে দেয়নি, ওগুলো আবার ফিরে যেতে বাধ্য হয়েছিল। অনেক বড় বড় ভূমিকা রেখেছিল রাশিয়া। তারপর ইউকের একজন ব্যক্তি যিনি ছিল, দেখো তুমি আমরা জাস্ট পড়ে আসলাম তোমার এই যে জর্জ হ্যারিসন, তিনি কিন্তু গানের মাধ্যমে অর্থনৈতিক তহবিলের মাধ্যমে অর্থনৈতিকভাবে সাহায্য করে, কিংবা তারপরে জনমত গঠনে বিশ্বের বিভিন্ন মাধ্যমে তৈরি করা, বা বিবিসি যে ব্রডকাস্টিং যে এটা ছিল গণমাধ্যম তাদের মাধ্যমে যে বিশ্বের মাধ্যমে বাংলাদেশের প্রতি বর্বরতার যে চিত্রগুলো এগুলো কিন্তু তুলে ধরেছিল। এই তিনটা মেনলি ছিল আমাদের মিত্র দেশ, ঠিক আছে। তারপর 6 ডিসেম্বর ভুটান এবং তোমার ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে সর্বপ্রথম তারা করে কি বলে স্বাধীনতা ঘোষণা করে, ভুটান, ঠিক আছে। এই দেশগুলো তুমি উল্লেখ করে যে তাদের যে ভূমিকা ছিল এইভাবে তোমার উল্লেখ করতে হবে। তারপর দেখো পরবর্তী সৃজনশীলে বলা হচ্ছে জর্জ হ্যারিসন কে ছিল। আমরা জানি জর্জ হ্যারিসন কে ছিল। এই ক্ষেত্রে দেখো আরেকটু বিস্তারিত বলা আছে যে জর্জ হ্যারিসন ছিল একজন সঙ্গীত শিল্পী। তিনি মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্ব জনমত সৃষ্টি এবং দান সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের শহরে বাংলাদেশ কনসার্ট নামে একটি কনসার্ট আয়োজন করে গান পরিবেশন করেন, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে ইন্দিরা গান্ধীর পরিচয় দেয়। ইন্দিরা গান্ধী ছিল তৎকালীন তোমার ভারতীয় মুক্তিযুদ্ধের সময় ভারতীয় প্রধানমন্ত্রী এবং তোমার ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? খালেদা জিয়া ছিল, ঠিক আছে, বেগম খালেদা জিয়া। এবং ভারতের ছিল তোমার ইন্দিরা গান্ধী, তার পরিচয় এটা, ঠিক আছে। তারপর তিনি কে ছিল? তিনি ছিল আসলে আমাদের মতিলাল নেহেরুর মেয়ে। এবং মতিলাল নেহেরু কে ছিল? মতিলাল নেহেরু ছিল একজন প্রথম সারির নেতা, এবং তার পিতা ছিলেন কে? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কে ছিল? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু ছিল জওহরলাল নেহেরু, ঠিক আছে। এবং তারপর তিনি অক্সফোর্ড থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তার পিতা ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন, ঠিক আছে। এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে বলতে হবে। সরি, এই ক্ষেত্রে একটা যে হলো পিতামহ ছিল মতিলাল নেহেরু, আর পিতা ছিল তোমার জওহরলাল নেহেরু, ঠিক আছে। তার আর কি তোমার যখন এটা হয় তোমার দেখো যুদ্ধের সময় যখন তোমার থাকে আমাদের, যখন যুদ্ধ চলাকালীন থাকে কিংবা আমরা পাকিস্তানের অধীন থাকি, তখন কিন্তু তোমার ইন্দিরা গান্ধী ছিল, এবং তার আগে কিন্তু রাষ্ট্রপতি ছিল এই যে জওহরলাল নেহেরু, অর্থাৎ ইন্দিরা গান্ধীর পিতা, ঠিক আছে।
তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার যে উদ্দীপকের মতো তোমার পাঠ্য বইয়ের কোন কোন দেশ তোমার বাংলাদেশকে সহযোগিতা করেছিল, ঠিক আছে। দেখো কোন কোন দেশ, ঠিক আছে, কোন কোন দেশ ছিল এটা জাস্ট আমরা বলে আসলাম যে এক্ষেত্রে কোন কোন দেশ আমাদের সাহায্য করে এসেছিল, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের সাহায্য করেছিল তোমার রাশিয়া, তারপর আমাদের ভারত, তারপর ভুটান স্বীকৃতি প্রদান করে কিংবা আর্থিকভাবে বা জনমত সৃষ্টিতে আমাদের ইউকে সহায়তা করে, এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে বলতে হবে। উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডে বাংলাদেশকে বিজয়ের ত্বরান্বিত করে। মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার নিপীড়নের কারণে মুসলিম জনগোষ্ঠী বাংলাদেশ শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করে এবং বাংলাদেশ সরকার সাধ্যমতো তাদের সাহায্য ও সহযোগিতা করছে, এখন পর্যন্ত কিন্তু করছে, ঠিক আছে। আর এই দেশের মতো বাংলাদেশকে কারা সাহায্য করে, এটা ছিল ভারত, ঠিক আছে। এই ক্ষেত্রে গতে তোমার বলতে হবে যে সবগুলা দেশের কথা, আর এই ক্ষেত্রে তোমার বলতে হবে যে তোমার ভারতের কথা, যে ভারত আমাদের কিভাবে সাহায্য করে, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি এক্ষেত্রে দেখো বলা আছে মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, ইন্দিরা গান্ধী। এবং মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা কি ছিল, মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকাটা আমরা অলরেডি বলে এসেছি। তারপর যদি আবার এক্ষেত্রে বলি, দেখো এক্ষেত্রে বলা যায় যে তারা আমাদের ব্রিটিশ সরকার আমাদের প্রতি সহানুভূতি প্রদান করেন, ঠিক আছে। তারপর নিয়মিত তাদের আমাদের বিবিসির মাধ্যমে আমাদের এইগুলা নিউজগুলা তুলে ধরতেন, আমাদের প্রতি যে গণহত্যা হচ্ছে বা আমাদের প্রতি যে নিপীড়ন হচ্ছে এগুলো তুলে ধরতেন, এবং পাকিস্তান হানাদার বাহিনী যে আমাদের তোমার হত্যাযোগ্য এগুলো তুলে ধরতো, কিংবা ব্রিটেনের জন্মগ্রহণকারী যে জর্জ হ্যারিসন যে কনসার্ট ফর বাংলাদেশ এটার আয়োজন করে, ঠিক আছে। এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যদি গতে দেখে বলা আছে উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করছে, ঠিক আছে। এটা দেখো মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা শত শত নারী পুরুষের প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়, মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্র খোলে, ঠিক আছে, এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কোন দেশটিকে, ভারত। আগের সৃজনশীলেই আমরা জাস্ট এই কোশ্চেনটা বললাম, ঠিক আছে, যেটা আমাদের পূর্বে আমাদের অ্যান্সার করা শেষ। আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারের মধ্যে তোমার এই ভারত কিভাবে সাহায্য করে এবং মিত্র দেশগুলো কিভাবে সাহায্য করে, এবং এই বিষয়গুলো কিন্তু তোমার জাস্ট এই বিষয়টা তোমার ধারণা থাকলে কিন্তু তোমার এই চ্যাপ্টার থেকে তুমি একটা সৃজনশীল কমন পাচ্ছ, এবং তুমি ওই বিষয়গুলো যদি একটু পয়েন্ট করে বলতে পারো তাহলে কিন্তু তুমি দেখো এক্ষেত্রে তুমি পেয়ে যাবা, ঠিক আছে, ভালো একটা মার্কস পেয়ে যাবা পয়েন্ট করে তুলে ধরতে পারলে। মুক্তিযুদ্ধে মিত্র দেশগুলোর সহায়তা না করলে বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো। তোমার প্রথমে এক্ষেত্রে বলতে হবে যে মুক্তিযুদ্ধে যেসব মিত্র দেশগুলো ছিল তারা কিভাবে সাহায্য করে, এই বিষয়গুলো তুলে ধরার পরে তুমি বলবা যে আসলে যদি তারা সাহায্য না করতো তাহলে কি হতো। দেখো আমেরিকা কিন্তু তখন যুদ্ধ জাহাজ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে যেত, ঠিক আছে, বা বঙ্গোপসাগরে প্রবেশ করে যেত, কিংবা ভারত সাহায্য না করলে বাংলাদেশে এই নর্মাল মানুষ কিন্তু তোমার পাকিস্তানের বিরুদ্ধে করতে পারতো না, হয়তোবা বাংলাদেশ স্বাধীন হইতো, বাট এটা কিন্তু তোমার একটা বিলম্বিত ঘটনা ছিল, ঠিক আছে, এটা কিন্তু একটা বিলম্বিত তোমার ঘটনা হইতো, যদিও স্বাধীন হইতো, আর স্বাধীন না হওয়ার সম্ভাবনা অনেকটাই ছিল। তারপর দেখো পরের সৃজনশীলটা কনসার্ট ফর বাংলাদেশ কোথায় হয়েছিল, আমরা জানি যে নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে, ঠিক আছে, অলরেডি বলা আছে এটা। তারপর দেখো বলা আছে মুক্তিযুদ্ধের 7 নং সেক্টরের অবস্থান কোথায়। মুক্তিযুদ্ধের 7 নং সেক্টরটি ছিল আমাদের দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, বগুড়া, রাজশাহী, পাবনা জেলায়, ঠিক আছে। এক্ষেত্রে তোমার এখানে 2 জন মেজর ছিলেন এই সেক্টরের নেতৃত্ব। প্রথম ইসে তোমার ধাপে দেয় মেজর নাজমুল হক এবং পরবর্তী ধাপে তোমার দেয় মেজর কাজী নুরুজ্জামান, ঠিক আছে, এক্ষেত্রে তারা লিড দেয়। তো এক্ষেত্রে দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকের মতো মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশ অনুরূপ সাহায্য করে। শরণার্থী, সিরিয়াবাসীকে শরণার্থী, তার মানে এই ক্ষেত্রে আর কিছু দেখার দরকার নেই, এটা কিন্তু আমাদের দেখো ভারত, আমরা এটা অলরেডি বুঝে গেছি, ঠিক আছে। উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ড মানে এক্ষেত্রে ভারতের অবদান, ভারত যে আমাদের কিভাবে অবদান করে। আমি আবারও বলছি যে এক্ষেত্রে আমাদের যে অর্থনৈতিকভাবে, তারপর সামরিকভাবে, তারপর রাজনৈতিকভাবে, তারপর কূটনৈতিকভাবে যে সাহায্যগুলো করেছিল ওই বিষয়গুলোই তোমার এক্ষেত্রে বলতে হবে আর কি, ঠিক আছে। খুবই সহজ, ঠিক আছে। হিস্ট্রি আসলে খুব কঠিন একটা বিষয় না, খুবই সহজ। আমরা খারাপ করারই হলো যে আর্টসে পড়ি, আচ্ছা আর্টসে তো এমনি সবকিছু সহজ, আমাদের আর কি করতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা ভাবি এবং ভাবার পরে আমরা ওই অনুযায়ী আরো লেখাপড়া ছেড়ে দিই। কিন্তু আমরা যদি দেখি যে দেখো তুমি একটা সায়েন্সের স্টুডেন্টের কি পরিমাণ করতে হয়, ওই অনুযায়ী কিন্তু আর্টসে তুমি জাস্ট একটা টপিক পড়লা এবং এক ধরনের নির্দিষ্ট কোশ্চেন পড়লে তোমার কিন্তু এক্ষেত্রে তুমি কিন্তু খুব ভালোভাবে অ্যান্সার করতে পারছো এই ক্ষেত্রে, ঠিক আছে। তো এই বিষয়গুলো তুমি একটু চেষ্টা করো।
আর আর মাত্র কি তোমার আরো জুন মাসে আমাদের কিন্তু পরীক্ষা। তুমি টেস্টের আগে একটু লেখাপড়া শুরু করে দেখো, তোমার এই টাইমগুলোতে যদি তুমি লেখাপড়া শুরু করো না, তোমার জন্য A+ পাওয়া কোনো একটা বড় বিষয় না, ঠিক আছে? তুমি জাস্ট এই কয়টা দিন যে কোন কোন টপিক থেকে আসে বা ভাইয়া কোন কোন বিষয়গুলো আমাদেরকে বলেছে, ঠিক আছে, আমি তো আছি, ঠিক আছে, তোমার যে কোন কোন বিষয় কিভাবে এই করতে হচ্ছে এটা কিন্তু আমি অলরেডি গাইডলাইন দিচ্ছি তোমাদের প্রতিটা সৃজনশীলের মাধ্যমে। এখানে যে আমি শুধুমাত্র সৃজনশীল আমি রিডিং পড়ে যাচ্ছি যে এই 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 করতে হবে, ঠিক আছে, এইভাবে এইভাবে আছে, এইভাবে লিখতে হবে, কিভাবে কোন সৃজনশীলটা অ্যান্সার দিতে হবে, কোন কোন টপিকটা তোমাদের পড়তে হবে, বা কোন কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, বা কোন কোশ্চেনটা বারবার আসছে, ঠিক আছে, এসছে, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমি বলছি। এই বিষয়গুলো তোমরা নোট করে রাখো। আমার অ্যান্সারের মতো তোমাদের হইতে হবে এরকম কোনো বিষয় না, বাট তোমরা বুঝো যে এইভাবে অ্যান্সার করলে এইভাবে মার্কস পাওয়া যায়, ঠিক আছে? ভাইয়া যেহেতু মার্কস পাইছে, তোমরা অবশ্যই এই বিষয়গুলো থেকে মার্কস পাবা, ঠিক আছে? একটা ভালো কিন্তু একটা রেজাল্ট করতে পারবা। আর এত 2 বছর হয়তো বা তোমরা পড়ো নাই বা এই করো নাই, এখন কিছুদিন আছে, এই কিছুদিন তোমরা একটু একটু চোখ কান নাক একটু বন্ধ করে একটু পড়ো, দিনে 6-7 ঘন্টা একটু এগুলো একটু দেখো, দিনে 6-7 ঘন্টা করে ভাই যদি 2-3 দিন দেখো, একটা হিস্ট্রি শেষ হয়ে যায় তোমার, ঠিক আছে? একটা সৃজনশীলের একটা হিস্ট্রি তোমার এক পেপারের তোমার যত সৃজনশীল আছে সব সলভ হয়ে যায়, ঠিক আছে? তুমি দেখো না, 2 দিন একটু ট্রাই করে দেখো, দেখো তোমার কাছে কিন্তু এই বিষয়গুলো সহজ লাগবে। তারপর তুমি একটু লেখার ট্রাই করো, একটু দেখো যে এইভাবে লিখতে হবে, একটু ওইভাবে পড়ে যাও, দেখো তোমার ভালো হয় কিনা। টেস্ট পরীক্ষা তো সামনে আছে, তুমি দেখো তোমার টেস্ট পরীক্ষা ভালো হয় কিনা, দেখো তুমি এগুলো। যদি না হয় তারপর আমারে বলো। দেখো আমরা যদি এই সৃজনশীলটিতে যাই, মুক্তিযুদ্ধ সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিল আমাদের শেখ মুজিবুর রহমান, ঠিক আছে? শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে শহীদ মিনার নির্মাণ প্রক্রিয়া। শহীদ মিনার কিন্তু প্রথম উদ্বোধন হয় আমাদের 23শে ফেব্রুয়ারি, ঠিক আছে? 23শে ফেব্রুয়ারি 1952 সালে কিন্তু, মানে 21শে ফেব্রুয়ারি কিন্তু আমাদের হয় কি বলে যারা ছিল শহীদ হয় ভাষা শহীদরা। তারপর কিন্তু 22 তারিখে আবার উইটার প্রতিবাদ করতে গেলে শফিউর নামের যে ছাত্র ছিল সে কিন্তু শহীদ হয়, এবং 23শে ফেব্রুয়ারিতে আমাদের কিন্তু এই যে ছিল তোমার শহীদ শফিউরের পিতা এটা নির্মাণ করেন। এবং পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে আমাদের 1954 সালে এর স্থানে অস্থায়ী একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় এবং যার উদ্বোধন করে নাট্যগুরু নুরুল মোমেন। তারপর 1963 সালে এই অসমাপ্ত শহীদ মিনার উদ্বোধন করেন শহীদ আবুল বরকতের মা। বরকতের মা কিন্তু 1963 সালে আবার করে, এবং তারপর কিন্তু মুক্তিযুদ্ধের সময় 1972 সালে কিন্তু ভেঙে দেয়। এবং বর্তমান যে আমাদের শহীদ মিনারটা আছে তোমার ঢাকা মেডিকেল কলেজের পাশে, ঠিক আছে, এইটা কিন্তু আমরা কি এটা তোমার কিন্তু 1983 সালে এটার কাজ করে আজকের যে রূপটা আছে এই রূপটা লাভ করে, ঠিক আছে? তো আমরা যদি এক্ষেত্রে দেখি, তোমার বলা হচ্ছে উদ্দীপকে অনুরূপ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটি একই বিষয়, সহযোগী দেশ মিত্র দেশগুলো বা একটা দেশ ভারতের কথা কিংবা সোভিয়েত ইউনিয়ন, তারপর ভারত রাশিয়া ইউকের কথা, ঠিক আছে? ঘুরে ফিরে কিন্তু দেখে একই কোশ্চেন এই ক্ষেত্রে, আর কোনো কোশ্চেনই এই ক্ষেত্রে না। এই অধ্যায় আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ, এবং এই কোশ্চেনটি কিন্তু আমরা পেয়েছিলাম যে আমেরিকা যুদ্ধ হচ্ছে ফ্রান্স এবং তোমার যারা ছিল তারা কিন্তু তোমার অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছিল, ঠিক আছে? তারপর দেখো তারা স্থল ও নৌপথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে, ঠিক আছে? এই ক্ষেত্রে কে ছিল? এই ক্ষেত্রে আমাদের কে ছিল? এক্ষেত্রে ছিল ভারত। আমরা যদি এবার এটাকে উদ্দীপকের সাথে মিলে কিভাবে মিলাইতে পারি, দেখো এক্ষেত্রে আমাদের উদ্দীপকে যেমন ব্রিটিশ আমেরিকাদের সাহায্য করেছিল ফ্রান্স, আমাদেরকে সাহায্য করেছিল ভারত, আমাদের অস্ত্রশস্ত্র দিয়েছিল, আমাদেরকে সামরিক বাহিনী দিয়েছিল, আমাদের অর্থনৈতিকভাবে তারপর কূটনৈতিকভাবে সহায়তা করেছিল, আমাদের শরণার্থীদেরকে তারা আশ্রয় দিয়েছিল। তারপর উদ্দীপকে যেমন তারা একটি চুক্তি করে তারপর তারা দেশ করে, তেমন বাংলাদেশে কিন্তু 16ই ডিসেম্বর যে বিজয় দিবসের যে চুক্তিটা করে, ঠিক আছে, ওই চুক্তিটা করে তারা কিন্তু দেশ ত্যাগ করে, ঠিক আছে? এই বিষয়গুলো মিল আছে। অতএব উদ্দীপকের সাথে আমরা এই কোশ্চেনটা এই পাঠ্যপুস্তকের মিল বা সাদৃশ্য দেখতে পাই, যে ক্ষেত্রে আমাদের বন্ধু সহযোগী দেশ ভারতের কথা এই ক্ষেত্রে বলা হচ্ছে, ঠিক আছে? তারপর শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহায্যের ক্ষেত্রে দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য। তার মানে এই ক্ষেত্রে কিন্তু তোমার শুধু সামরিক সাহায্য না, এই ক্ষেত্রে আমাদের যে বাকি আরো কতগুলো সাহায্য আছে, জনমত তৈরি করা, মুজিবনগর সরকার ক্ষেত্রে নিজের দেশের সচিবালয় গঠন করতে দেওয়া, শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া, তারপর অর্থনৈতিকভাবে তাদের ভরণ পোষণ করা, তারপর আমাদের যে কূটনৈতিকভাবে সাহায্য করা, তারপর সেনাবাহিনী পাঠিয়ে, এটা তো সামরিকের মধ্যেই যায়, কিংবা আমাদের রাজনৈতিকভাবে সাহায্য করা, তারপর ডিপ্লোম্যাটিক ভাবে যেসব সাহায্য করা, এইসব সাহায্যগুলো কিন্তু তোমার এক্ষেত্রে বলতে হবে পয়েন্ট দিয়ে, ঠিক আছে?
তারপর দেখো এক্ষেত্রে আমাদের পরবর্তী সৃজনশীল বলা হচ্ছে জর্জ হ্যারিসন কে ছিল, আমরা অলরেডি জানি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা, যে জর্জ হ্যারিসন কে ছিলেন। তারপরে দেখো ভেটো ক্ষমতা বলতে কি, এটা যদি প্রিভিয়াস ক্লাসটা দেখে থাকো আমি বলে দিয়েছি ভেটো ক্ষমতা কি। ভেটো হচ্ছে ভোট প্রদানের একটা বিপরীত প্রক্রিয়া, মানে ভেটো বলতেও ভোট বোঝে, বাট তুমি একটা প্রস্তাবের বিপক্ষে ভোট দিচ্ছ, যে না মানা, ঠিক আছে। ভেটো বলতে এখানে বোঝানো হয় যে না মানা, ঠিক আছে, যে আমি এটা মানি না। যেমন তোমার একটা প্রস্তাব দেওয়া হলো, ঠিক আছে, ধরো তোমার এটা যে এই একটা বিল প্রকাশ করা হলো, ঠিক আছে, যে বাংলাদেশ যারা তোমার ধরো যে এখন বলা আছে যে 21 বছরের নিচে ছেলেরা বিয়ে করতে পারবে না, তখন বলা হলো যে না, এটা তোমার আছে যা, বা সংবিধানের ক্ষেত্রে আমরা যদি বলি যে সংবিধান তোমার মনে করো সংবিধানে এই আইনটা পাশ করা হবে যে বাংলাদেশে এখন 30 বছরের নিচে কোনো ছেলে তোমার বিয়ে করতে পারবে না, এবং সংবিধানে আছে হলো 21 বছর। তো এই চেঞ্জটা তোমার এখন করতে হবে। এই চেঞ্জটা করার জন্য কি করতে হবে, সংবিধান চেঞ্জ করার জন্য 2/3 লোকের ভোট লাগবে। তার মানে তোমার 150 তোমার যেই মোট সদস্য আছে তাদের মধ্যে 2/3 লোকের তোমার এক্ষেত্রে লাগবে, সমর্থন লাগবে। তো এই ক্ষেত্রে তোমার তখন যদি তোমার এই যে ভেটো প্রদান, ঠিক আছে, যদি 2/3 লোক তোমার না করে, ভোট প্রদান না করে, বা তোমার মনে করো 2/3 এর মধ্যে ধরো আমরা 300 সদস্য আছে, ঠিক আছে, 300-র মধ্যে কিন্তু আমাদের 200 পরিমাণ ভোট লাগবে তোমার এই 30 বছর যেটা এটা পাস করানোর জন্য। এর মধ্যে ধরো তোমার 110 জন কিন্তু তোমার ভেটো প্রদান করলো। 110 জন যদি ভেটো প্রদান করে তাহলে বাকি থাকে কয়জন, তাহলে বাকি থাকে 190 জন। এই 190 জনের ভোট কিন্তু তোমার এখানে কাস্টিং হবে না, কাজ করবে না, কারণ এই ক্ষেত্রে কিন্তু 2/3 এইটাই করছেন। এটা হচ্ছে ভেটো, যে আমরা এটা মানি না, ঠিক আছে। এই যে ভেটো প্রদান করা যে কোনো ক্ষেত্রে এটাই হচ্ছে তোমার আর কি, এটাকে ভেটো বলা হয়। যেমন তোমার যখন তোমার এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে জাতিসংঘের কোনো বিষয়ে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে, যেগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন এবং জার্মানি, ঠিক আছে। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি না, সরি, ঠিক আছে। এদের কেউ যদি একটা ধরো প্রস্তাব করা হলো, যেমনটা তোমার করা হয়েছিল যখন আর কি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ বন্ধের জন্য তোমার যখন একদম শেষের দিকে পাকিস্তান হেরে যায়, তখন যখনই করা হলো তখন কিন্তু সবাই ভোট দিলেও কিন্তু তোমার এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে রাশিয়া ছিল আমাদের বন্ধু রাষ্ট্র, সে কিন্তু ভেটো প্রদান করলো। এবং এই 5 জনের মধ্যে যে কোনো একজনও যদি ভেটো প্রদান করে ওই প্রস্তাবটা অনাস্থা হয়ে যাবে, অনাস্থা প্রস্তাব হিসাবে প্রকাশিত হবে এবং ওই প্রস্তাবটা কিন্তু পাশ করবে না, ঠিক আছে। তারপর দেখে এক্ষেত্রে গতে বলা আছে উদ্দীপকে উল্লিখিত তুরস্ক ও জর্ডানে কুয়েত শরণার্থী আশ্রয় দেওয়ার মুক্তিযুদ্ধে চলাকালীন কোন সময় বাঙালিদের সাদৃশ্য রয়েছে, এটা কোনটার সাথে বলো তো? এটা কি আলাদা করে আর বলা দরকার আছে? এটা হলো আমাদের ওই যে ভারতে যে আমাদের শরণার্থীদের দেওয়া হয় ওইটারই তোমার এক্ষেত্রে বহিঃপ্রকাশ। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে বাংলাদেশ মুক্তি জাতিসংঘের ভূমিকাকে তুমি করো। জাতিসংঘের ভূমিকা লিটারেলি কিচ্ছু ছিল না, ঠিক আছে। জাতিসংঘ কিন্তু চাইলেই পারতো, যখন আমাদেরকে সার্বভৌমত্ব পাকিস্তানিরা দিচ্ছিল না, আমরা তো প্রথমেই বললাম আমাদের আলাদা রাষ্ট্র করো। আমরা প্রথমেই ছিল যে আমরা যেহেতু ইসের আন্ডারে আছি, ভারতে পাকিস্তানের আন্ডারে আছে, আমরা পাকিস্তানের আন্ডারে থাকতে রাজি, কিন্তু আমাদেরকে আমাদের ইগুলা দেয়া হোক, আমাদের যে অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, এগুলো দূর করা হোক। জাতিসংঘ কিছু করে নাই। তারপর আমরা যখন যুদ্ধ ছিলাম প্রথম দিকে, আমাদের যখন এই যে 25শে মার্চ হত্যা করা হলো, আমাদের নেতাকে ধরে নিয়ে যাওয়া হলো, জাতিসংঘ এখানে চুপ ছিল। কারণ কি? জাতিসংঘ আসলে মেইন কিন্তু চলে হচ্ছে আমেরিকার কথা, আর আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে, মানে বাংলাদেশের বিপক্ষে। এটা তোমার কিন্তু এই জন্য কিন্তু তারাও এই ক্ষেত্রে চুপ ছিল। এবং পরবর্তীতে যখন দেখলো যে তোমার বাংলাদেশ জিতে যাচ্ছে এবং পাকিস্তান হেরে যাচ্ছে, তখন জাতিসংঘ বলছে যে হ্যাঁ এবার তোমাদের তো করা দরকার, যুদ্ধ বন্ধ করে দেওয়া দরকার, যুদ্ধ বিলম্ব করা দরকার, ঠিক আছে। এই ধরনের ফাউল কাজ করছে, ঠিক আছে, তোমার জাতিসংঘ, ঠিক আছে। মানে তাদের ছিল, তুমি তো খুবই দায়িত্বহীন এবং খুবই হতাশাজনক তাদের ভূমিকা ছিল। তাদের তুমি যদি যুদ্ধের দেখো, কোথাও কিন্তু আমরা দেখে নেই যে জাতিসংঘ একটা নিন্দা প্রস্তাব পেশ করলো বা পাকিস্তানকে বললো যে তোমরা কেন করছো, তোমাদের এই সপক্ষে যুক্তি দাও, ঠিক আছে, বা তোমরা কি জন্য এই মানুষগুলাকে মারলা, এতগুলা মানুষকে তোমরা দাও, কি জন্য তোমরা ওই দেশে ধর্ষণ, তারপর নিপীড়ন, হত্যা করছো, এগুলোরই দাও। তারা কিন্তু কোনো ধরনের এই ধরনের করে নেই। তারা যখন আসে আমাদের ওই 1000 মাইল দূর থেকে তারা আমাদের দেশে আসলো, আমাদের দেশে আমাদের নিরীহ মানুষদেরকে হত্যা করলো, তারা কিন্তু আসলে কোনো ভূমিকাই তারা করে, তারা নীরব ছিল, নীরবতা পালন করলো তারা, ঠিক আছে, আর কোনো কাজ কিন্তু তারা করেনি। তারপর দেখো এক্ষেত্রে বলা আছে যে বিবিসি কোন দেশের প্রচার মাধ্যম? আমরা জানি যে বিবিসি হচ্ছে আমাদের গ্রেট ব্রিটেন বা ব্রিটেনের প্রচার মাধ্যম, ঠিক আছে।
তারপর দেখো এখানে বলা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা। সোভিয়েত ইউনিয়নের ভূমিকা বলার আর কিচ্ছু নেই, ঠিক আছে। সোভিয়েত ইউনিয়নের বড় বড় ভূমিকাগুলো আমরা বলে দিয়েছি, মেন ভূমিকাগুলো ওগুলোই বলতে হবে। ক দেশের জনগণের সহযোগিতা আমাদের মহান মুক্তিযুদ্ধে কাদের সাহায্য কথা মনে করিয়ে দেয়। ক দেশের জনগণ খ দেশের নিপীড়িত জনগণকে এক ভীষণ বিপদে সর্বতোভাবে সাহায্য করে এবং জনগণ ক্ষতির পরিমাণ অনেক হ্রাস পায় এবং শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মনোবল সৃষ্টি হয়েছে। অর্থাৎ প্রচার মাধ্যম ভূমিকা রাখতে কোন দেশের কথা বলা হচ্ছে, এটা কি বলার প্রয়োজন আছে? এটা আমাদের ভারতের কথা মনে করিয়ে দেয়, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে বলা আছে ক দেশের প্রচার মাধ্যমগুলো ভূমিকা ছিল অপরিসীম। হ্যাঁ, তাদের প্রচার মাধ্যমগুলো কিভাবে করেছিল? তাদের প্রচার মাধ্যমগুলো কিন্তু আমাদের তোমার যে বাংলা বেতার কেন্দ্র ছিল, ঠিক আছে, তাদের পাশে ছিল, কিংবা আমাদের যেসব প্রচার মাধ্যমগুলো, ঠিক আছে, মানে আমাদের দেশের তোমার প্রচার মাধ্যম এবং ভারতীয় যে প্রচার মাধ্যম ছিল তাদের ভূমিকা। এক্ষেত্রে মেনলি ভারতীয় যে প্রচার মাধ্যম তারা আসলে কি এই যে তোমার এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এটার কিন্তু কিছু স্টেশন ছিল ভারতেও, যেসব খবরগুলো ভারত থেকে তোমার করা হতো। যেহেতু বাংলাদেশে যেগুলো ছিল ওগুলো ধ্বংস করে দিয়েছিল, এখন ভারতের গুলো তো আর পাকিস্তান ধ্বংস করতে পারবে না, এই জন্য ভারত থেকে কিন্তু আমাদের এই সংবাদগুলো প্রচার করা হতো, যেগুলো বিশ্ব থেকে আমাদের কিন্তু জনমত গঠনে এবং বিশ্বে আমাদের কিন্তু তোমার একটা যে আমাদের অবস্থান, আমরা যে কি অবস্থায় আছি এই বিষয়গুলো কিন্তু তোমার তুলে ধরেছিল, ঠিক আছে। অতএব আমরা বুঝতে পারি কিন্তু ভারতের এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করেছিল। দেশাত্মবোধক গান কিংবা কৌতুক হাস্যরসাত্মক পূর্ণ বিভিন্ন কৌতুক এগুলোর মাধ্যমে কিন্তু মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করে রেখেছিল। তাদেরকে সবসময় এইটা রেখেছিল যে না আমরাও তোমাদের পাশে আছি, ঠিক আছে। এই বিষয়গুলা করে তাদেরকে পাশে থেকেছিল ভারতীয় গণমাধ্যম। তারপরে দেখো মুজিবনগর সরকার কখন করে, এটা ছিল 17 এপ্রিল, ঠিক আছে, আর এটা বলার কিছু নেই। অপারেশন সার্চলাইট কি আমরা জানি, অপারেশন সার্চলাইট কি এটাও আর বলার নতুন করে বলার কিছু না। অপারেশন সার্চলাইট হচ্ছে আমাদের যে তোমার 1971 সালে 25শে মার্চ পাকিস্তান বাহিনী যে তোমার করে নির্বিচারে হত্যা করে, এটাই অপারেশন সার্চলাইট হিসাবে তারা কি নাম হিসাবে করে, ঠিক আছে, কিওয়ার্ড হিসাবে ব্যবহার করতো। তারপর দেখো উদ্দীপকের ন্যায় তোমার পাঠ্যবই অনুযায়ী বাংলাদেশকে কোন দেশ সহযোগিতা করেছিল? মায়ানমার সেনাবাহিনী অত্যাচার যখন এরা বাংলাদেশ নেয় শরণার্থী হিসেবে, আর বাংলাদেশ থেকে কোন দেশে যায়? ভারত। অতএব এটা আসলে ভারতের কথা বলা হচ্ছে, ঠিক আছে, ভারতের কথা বলা হচ্ছে। তারপর দেখো বলা হচ্ছে ঘতে প্রতিবেশী একটি দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডে বাংলাদেশে, মানে এই ক্ষেত্রে ভারতের যে ভূমিকাটা তোমার এই ভূমিকাটা কিন্তু এই ক্ষেত্রে বলা হয়েছে, ঠিক আছে, ভারত আমাদের কিভাবে ভূমিকা করেছে, ঠিক আছে, ওই অর্থনৈতিক সামাজিক এই সবগুলো বিষয় তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে। তারপর দেখো আমাদের এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে কনসার্ট ফর বাংলাদেশ কোথায়? নিউ ইয়র্কে। বাংলাদেশ মুক্তি সংগ্রামে ব্রিটেনের ভূমিকা এটা আমরা পড়েছি। তারপর বাংলাদেশ মুক্তিযুদ্ধে উল্লেখিত ক এবং খ দেশের ভূমিকা। ক এবং খ দেশ বলতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যক্তিবর্গ ভারত সরকারের গুরুত্ব, তবে বৃহৎ শক্তিগুলো দেশগুলোর মধ্যে ক এবং খ। এক্ষেত্রে বৃহৎ শক্তি তো কোনটা? ভারতে একটা ছিলই, এবং বৃহৎ শক্তিগুলো কোনটা ছিল? এক্ষেত্রে ছিল যারা তোমার কি করেছিল, ভূমিকা ছিল নেতিবাচক, ঠিক আছে। কোনগুলো দেশ কোন ছিল এগুলো? একটা ছিল তোমার কি যুক্তরাষ্ট্র, আর একটা ছিল চীন। যুক্তরাষ্ট্র তো পাকিস্তানকে সরাসরি যুদ্ধ সরঞ্জাম দিয়ে করেছিল, এবং চীনও কিন্তু তোমার ওই দেশের করেছিল যে দেখো এক্ষেত্রে তারা একটা পাকিস্তান সরকারকে একটা দিয়েছিল যে চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে চিঠিতে উল্লেখ করেন ভারতীয় সম্প্রসারণবাদ, ঠিক আছে। ভারতীয় সম্প্রসারণবাদ মানে কি? মানে ভারত তখন এটা বুঝাচ্ছে যে ভারত বাংলাদেশকে নিজের মধ্যে করে নিতে চাচ্ছে, ঠিক আছে। মানে ভারতের এখানে স্বার্থ হচ্ছে তারা নিজেদের মধ্যে করে নিচ্ছে, মানে সম্প্রসারণ ঘটাতে চাচ্ছে। ভারতের সম্প্রসারণের বিরুদ্ধে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব, মানে পাকিস্তান যেহেতু আমরা ছিলাম পাকিস্তানের সার্বভৌমত্বে এবং জাতীয় স্বার্থ স্বাধীনতা রক্ষায় চীনা সরকার এবং জনগণ সবসময় পাশে থাকবে। তার মানে এক্ষেত্রে টোটালি আমাদের ভারত এবং আমাদের বাংলাদেশের বিপক্ষে কিন্তু সে বিবৃতি প্রদান করেছিল। অর্থাৎ এই ক্ষেত্রে যে দুটি প্রভাবশালী দেশের কথা বলা হয়েছে তারা একটি হচ্ছে আমেরিকা, অন্যটি হচ্ছে চীন। ব্যক্তিবর্গের অবদান, বিদেশি ব্যক্তিবর্গের অবদান, ঠিক আছে। বিদেশি ব্যক্তিবর্গের অবদান প্রথমে আমরা বলবো যে রবিশঙ্কর, ঠিক আছে, যিনি আমাদের কনসার্ট ফর বাংলাদেশে ছিলেন। তারপর জর্জ হ্যারিসন, যিনি আমাদের কনসার্ট ফর বাংলাদেশে ছিলেন। তারপর দেখো এক্ষেত্রে মার্কিন লেখক অ্যালেন গিন্সবার্গ, বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড, ঠিক আছে, এটা। তারপর ওস্তাদ রবিশঙ্কর এবং হ্যারিসনের কনসার্ট, ঠিক আছে, শরণার্থীর জন্য এটা। তারপর মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি কংগ্রেসে বাঙালিদেরকে সাহায্য করার জন্য তীব্র বাকযুদ্ধ করেছেন। তারপর বাংলাদেশ নিযুক্ত তৎকালীন
মার্কিন দূতাবাসের কনসালটেন্ট, ঠিক আছে, জেনারেল আর্চার কেন্ট, ব্লাডের তোমার কি করছে, ব্লাডের অক্ষয়, ব্লাড টেলিগ্রামের ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্ববাসীর অকৃত্রিম সমর্থনের অনবদ্য দৃষ্টান্ত, ঠিক আছে। এই ব্যক্তিবর্গের নাম তোমার এক্ষেত্রে তুলে ধরলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে পরবর্তী সৃজনশীল, জর্জ হ্যারিসন কে ছিল আমরা জানি। ভেটো ক্ষমতা বলতে কি বোঝায় আমরা জানি। উদ্দীপক উল্লেখিত তুরস্ক জর্ডানে একই সৃজনশীল কিন্তু আমরা পড়ে এসেছি যে তুরস্কে কিন্তু কুয়েতি শরণার্থীদের যেভাবে সাহায্য করেছিল তুরস্ক এবং জর্ডান, বাংলাদেশের শরণার্থীদেরকে সাহায্য করেছিলেন কে? ভারত, ঠিক আছে, এটা আমরা পড়েছি। তারপর বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা আমরা জাস্ট বলে আসলাম। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে পরবর্তী সৃজনশীলে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শহীদ মিনার নির্মাণ প্রক্রিয়া আমরা অলরেডি বলেছি। সহযোগী দেশ ভারত, এটার কথা আমরা বলেছি। তারপর দেখো সামরিক সাহায্য ছাড়াও আর কি সাহায্য দিয়েছে, একই বিষয় আমরা বলেছি। এবং আজকে সর্বশেষ সৃজনশীলে যদি আমরা যাই তাহলে দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যে ম্যানচেস্টার গার্ডিয়ান কোন দেশের পত্রিকা? ম্যানচেস্টার গার্ডিয়ান হচ্ছে আমাদের তোমার আমেরিকার একটি পত্রিকা, ঠিক আছে, ম্যানচেস্টার গার্ডিয়ান। আর বিবিসি হচ্ছে ব্রিটেনের একটি পত্রিকা। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে তোমার এক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও অর্থনৈতিক দুর্বলতার শর্তে শরণার্থী ভারতের যে ভূমিকাটা ছিল, বাংলাদেশের অর্থনৈতিক দুর্বলতা মানে ভারতও তখন কিন্তু অর্থনৈতিক দুর্বলতার দিক দিয়ে হচ্ছিল, অতিক্রান্ত হচ্ছিল, কিন্তু তারপরে কিন্তু তারা আমাদের দেশের প্রতি যে এইটা ছিল এটা ছিল হৃদ্যতাপূর্ণ। তারা নিজেদের অর্থ ব্যবহার করে, নিজেদের তহবিল ব্যবহার করে 1 কোটি মানুষকে তারা খাবার প্রদান করেছিল, ভরণ পোষণ করেছিল। অপু যে দেশে পড়ার জন্য বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ কোন দেশে গিয়েছিল? বাংলাদেশের নাগরিক 2010 এমন একটি বিদেশ শহরে গিয়েছে যে শহরে প্রবাসী বাংলাদেশ মুক্তিযুদ্ধে সপক্ষেই ছিল, ঠিক আছে, না পেরে নিজেকে গর্বিত মনে করছে। কোন দেশের কথা বলা হচ্ছে? এক্ষেত্রে আমাদের ব্রিটেনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। ব্রিটেনের যে গুরুত্বটা এটার কথা কিন্তু আমাদের এক্ষেত্রে ব্রিটেনের আমরা কিন্তু অলরেডি জেনে আছি যে ব্রিটেন আমাদের কিভাবে সাহায্য করেছিল। তারপর তুমি কি মনে করো এই দেশটি ছাড়াও আরো অনেক দেশ অবশ্যই বাংলাদেশকে সাহায্য করেছিল। প্রথমে আসে ভারত, তারপর আসে রাশিয়া। তো এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে কিন্তু ভারত, রাশিয়া, ঠিক আছে, অন্যান্য দেশ কিভাবে আমাদের হেল্প করেছিল এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে, ঠিক আছে। ব্রিটেন। তো এর মাধ্যমে কিন্তু আমাদের হিস্ট্রির ফার্স্ট পেপারের যে রিভিশন ক্লাসগুলো সবগুলো ক্লাস কিন্তু আমরা সলভ করে ফেললাম এবং এই সম্বন্ধীয় যেসব আলোচনা ছিল ওইগুলো শেষ করলাম। তো আমাদের পরবর্তী ক্লাস আপলোড করা হবে সেগুলো হচ্ছে আমাদের হিস্ট্রি সেকেন্ড পেপারের উপরে। তো আমাদের সাথেই থাকুন, ঠিক আছে। ওই ক্লাসগুলো যদি প্রিভিয়াস ক্লাসগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন। ধন্যবাদ।